নির্বাচনের আগে আতঙ্ক বাড়াচ্ছে রাজনৈতিক টার্গেট কিলিং। কঠোর ব্যবস্থা না নিলে অপরাধ বাড়ার শঙ্কা অপরাধ বিশেষজ্ঞদের। 34 বছর পর গণভোট, চলছে হ্যাঁ ভোটের প্রচারণা। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও বাধা দেখছে না নির্বাচন কমিশন। তারেক রহমানের গাড়িতে কাগজ সেটে উধাও, এখনো শনাক্ত হননি বাইকার। তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টার বিরোধিতায় ট্রাম্পের হুমকি। ব্ল্যাকমেইল, পাল্টা শুল্ক আরোপের পথে ইইউ। এবং নিজ নিজ অবস্থানে অনড় বিসিবিকে আইসিসির ডেডলাইন। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ 21শে জানুয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছে পুরো খবরে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের রাজনীতির মঞ্চে যে সহিংসতার ছায়া পড়ছে তা সাধারণ মানুষকে আতঙ্কিত করছে। সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক টার্গেট কিলিং এই ভয়কে আরো বাড়িয়ে তুলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিলেও বিশেষজ্ঞরা মনে করছেন নিরাপদ নির্বাচনী পরিবেশ গড়ে তোলার জন্য এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। তৌহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্য নিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ভরদুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাটারি চালিত রিকশায় থাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান বিন হাদিকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান মোসাব্বিরকেও। শুধু হাদি কিংবা মোসাব্বির নন, টার্গেট কিলিং এর শিকার হচ্ছেন তাদের মতো এমন অনেকে। দেশের রাজনৈতিক হত্যাকাণ্ড এখন পরিণত হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড বা টার্গেট কিলিং এ। নিখুঁত পরিকল্পনায় যাকে টার্গেট করা হচ্ছে তাকে হত্যায় সফল হচ্ছে শুটাররা। গেল কয়েক মাসে দেশের বিভিন্ন এলাকায় এমন একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে যা রাজনীতিকে ঠেলে দিচ্ছে ভয়াবহ সহিংসতার দিকে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক রাজনৈতিক নেতাকর্মী। আতঙ্ক ছড়াচ্ছে মাঠ পর্যায়ের রাজনীতিতে। এদিকে কয়েকদিন পরেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এমন টার্গেট কিলিং এর ঘটনা আতঙ্ক ছড়াচ্ছে সব মহলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবু এই নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষ আশ্বস্ত হতে পারছে না। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন উপযোগী পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত বাস্তবে তা তৈরি হচ্ছে না। একাধিক চ্যালেঞ্জের কারণে কাঙ্ক্ষিত সেই ইতিবাচক পরিস্থিতি গড়ে উঠছে না। প্রতিনিয়ত যে ভয়াবহ ও গুরুতর অপরাধ সংঘটিত হচ্ছে সেগুলোর সঙ্গে জড়িত মূল অপরাধীরা কিভাবে বাইরে থেকে যাচ্ছে, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যেন কোনো অপরাধী অপরাধ সংঘটিত করে নির্বিঘ্নে দেশ ছেড়ে পালাতে না পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে এ ধরনের অপরাধ বাড়ার শঙ্কা রয়েছে বলে মত অপরাধ বিশেষজ্ঞদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রাজনৈতিক টার্গেট কিলিং নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার তৌহিদুজ্জামান তন্ময়। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। যেমনটি দেখছিলাম আমরা প্রতিবেদনে যে রাজনৈতিক টার্গেট কিলিংটা বেড়ে যাচ্ছে, এটা আসলে কেন বাড়ছে এবং প্রশাসনের ব্যর্থতা কোথায় আসলে, এবং পাশাপাশি আর একটু জানতে চাইবো যে এই যে সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ড বা আমরা যদি যেটাকে টার্গেট কিলিং বলছি, এই ঘটনা দেশের নির্বাচন প্রক্রিয়া এবং ভোটারদের নিরাপত্তায় কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, 2025 সালে মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী দেশে রাজনৈতিক সহিংসতা বা রাজনৈতিক হত্যাকাণ্ডে 131 জন নিহত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের রয়েছে এবং বিএনপির রয়েছে। বিএনপির সর্বোচ্চ 93 জন বিএনপির, এনসিপির রয়েছে এবং সবচেয়ে আলোচিত যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সাম্প্রতিককালে
শরীফ ওসমান হাদি দিনে দুপুরে তাকে গুলি করে হত্যা করা হয় এবং টার্গেট করেই কিন্তু হত্যা করা হয়েছে। হাদির পরে আমরা দেখলাম যে রাজধানীর তেজগাঁওয়ের স্বেচ্ছাসেবক দলের একজনকে হত্যা করা হয়, তাকেও কিন্তু গুলি করে হত্যা করা হয়। চট্টগ্রামের রাউজানে বিএনপির একজনকে গুলি করে হত্যা করা হয়, যশোরে একজনকে কয়েকদিন আগে গুলি করে হত্যা করা হয়। সবগুলোই কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কিলিং আসলে হয়েছে, টার্গেট করে কিলিং হয়েছে এবং যে আগ্নেয়াস্ত্রগুলো দিয়ে কিলিংগুলো হয়েছে সেইগুলো অবৈধ না বৈধ সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত নিশ্চিত করে জানাতে পারেনি। বেশিরভাগই অবৈধ অস্ত্র দিয়ে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই হত্যাকাণ্ডগুলো কিন্তু ভোটারদের মনে শঙ্কা তৈরি করছে, কারণ সুষ্ঠু এবং সুন্দরভাবে মানে সরকার যেহেতু বলছে যে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে, তো এই কিলিংগুলো বা এই টার্গেট করে হত্যাকাণ্ড কিন্তু জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ যারা ভোটার তারা কিন্তু ভোট প্রয়োগ করতে যাবেন, তারা যদি মনে করেন যে ভোট কেন্দ্রে যে তার জীবনের শঙ্কা থাকবে বা এ ধরনের কোনো আশঙ্কা থেকে থাকে, তাহলে ভোটাররা কিন্তু আগে থেকে উদ্বিগ্ন বা শঙ্কার মধ্যে রয়েছে। এবং যারা ভোট প্রয়োগ করতে যাবেন, এরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে নির্বাচনকে কেন্দ্র করে এরকম সহিংসতা আসলে জনমনে উদ্বেগের সৃষ্টি করে এবং এই আইন শৃঙ্খলা বাহিনী যদি আরো কঠোর হস্তে দমন না করে সেক্ষেত্রে কিন্তু ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রের ভোট প্রয়োগের আগে কিন্তু এই ধরনের ঘটনা আরো বাড়তে পারে। একদমই তাই। এবং আমরা যতটা জানি যে অবৈধ ও লুট হওয়া আগ্নেয়াস্ত্র দিয়ে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে। এই যে এই আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা এই ধরনের হত্যাকাণ্ডে ঠিক আসলে কতটা ভূমিকা পালন করছে, এবং এই যে অস্ত্র উদ্ধারের নানা কথা আমরা শুনি প্রায়শই, এই অস্ত্র উদ্ধারের যে অভিযান এখানে আসলে সরকারের ব্যর্থতা কোথায় থেকে যাচ্ছে বলে আপনার মনে হয়? 2024 সালের 5 আগস্ট যখন গণ অভ্যুত্থান হয় তখন কিন্তু দেশের বিভিন্ন থানায় অস্ত্র লুট করে দুর্বৃত্তরা এবং বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়। এরপরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বা দায়িত্ব নেয়ার পরে তারা ঘোষণা দেয় যে এই অস্ত্রগুলো যেন ফেরত দেয়। এরপরে আরেকবার ঘোষণা দেওয়া হয় এই অস্ত্রগুলা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কিন্তু 1300-র বেশি অস্ত্র, এই লুট হওয়া অস্ত্র অর্থাৎ পুলিশের অস্ত্র উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে কিন্তু সম্প্রতি অর্থাৎ মাস দেড়েক আগে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে এই লুট হওয়া আগ্নেয়াস্ত্র যদি কেউ ফেরত দেয় তাকে পুরস্কৃত করা হবে। সরকার 500 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করে। তবুও এখন পর্যন্ত কিন্তু এই পুরস্কার ঘোষণা করেও একটি অস্ত্রও কিন্তু উদ্ধার করতে পারেনি সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী। তো এই যখন অবস্থা, আমি বলছিলাম 1300 আগ্নেয়াস্ত্র এখনও ধরাছোঁয়ার বাইরে, এই অস্ত্রগুলোর নিশ্চয় এতদিন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বা যারা কিলার তাদের হাতে পৌঁছে গেছে। এছাড়াও নির্বাচন উপলক্ষে কিন্তু আমাদের দেশে অনেক আগের থেকে প্রচলিত আছে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসে। তো ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু কিছুদিন আগে স্বীকার করেছিলেন যে অবৈধ অস্ত্র আসা শুরু করেছে, তবে উদ্ধারও হচ্ছে বা সেই অস্ত্রগুলো জব্দ করা হচ্ছে। তো যেই পরিমাণ অস্ত্র আসলে সীমান্তবর্তী এলাকা দিয়ে আসে সেই পরিমাণ অস্ত্র কিন্তু উদ্ধার সম্ভব হয় না। তো নির্বাচনের আর খুব বেশি দেরি নেই, আপনি জানেন যে 1 মাসও নেই হাতে। তো এই পরিস্থিতিতে 1300 পুলিশের অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং পার্শ্ববর্তী দেশ থেকে যে অস্ত্রগুলো আসছে এই অস্ত্রগুলো কিন্তু আসলে বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। একদমই তাই। বলছিলাম নিরাপত্তার কথা, যেখানে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রচলিত যে প্রস্তুতিগুলো আছে এবং যতটা পুলিশ মোতায়েনের কথা আমি শুনেছি, এটা কি আসলে যথেষ্ট নাকি আসলে আমাদের আধুনিক এবং প্রোঅ্যাক্টিভ কিছু কৌশলের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে সেটা পুলিশ, র্যাব, বিজিবি বা অন্যান্য যে বাহিনী হোক তাদের কিন্তু প্রশিক্ষিত করা হবে। তো প্রশিক্ষণটি অনেক আগে থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত পুলিশের 1 লাখের অধিক সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রায় 1.5 লাখের বেশি পুলিশ সদস্য নির্বাচনী কর্মকাণ্ডে থাকবেন। এছাড়াও সেনাবাহিনী সহ বিজিবি, র্যাব বা আনসার বাহিনীও কিন্তু থাকবেন।
তো এর আগের নির্বাচনগুলোতে কিন্তু বাংলাদেশে এরকম প্রশিক্ষণ নিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করতে আমরা দেখতে পাইনি। এবারই প্রথম প্রশিক্ষণ দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। তো প্রশিক্ষণটা আসলে মূলত ডেভেলপ করার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে ডেভেলপ করার জন্য, এবং নির্বাচনে যাতে সহিংসতা হলেও তারা কিভাবে সেটি ইমপ্রুভ করবে বা নিয়ন্ত্রণ করবে সেই জিনিসগুলো কিন্তু আসলে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে নির্বাচনের প্রশিক্ষণ দেয়া হলেও আইন শৃঙ্খলা বাহিনীকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারে আরো কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায় সেটি আসলে গুরুত্বপূর্ণ। একদমই তাই। এবং সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং অস্ত্র লুটের ঘটনার পর এই যে বিচার বা শাস্তির অমীমাংসিত যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটা দেশের আইন শৃঙ্খলার উপর দীর্ঘমেয়াদে কি ধরনের প্রভাব ফেলতে পারে? দেখুন, আমি যে পয়েন্টগুলো বলছিলাম যে অস্ত্র উদ্ধার হয়নি এবং সরকার ঘোষণা দেওয়ার পরেও আপনি জানেন যে ওসমান হাদির হত্যাকাণ্ডের পরের দিন, অর্থাৎ তিনি যেদিন মৃত্যুবরণ করেন তার পরের দিন থেকে সরকার ডেভিল হান্ট ফেজ 2 এটি শুরু করে। তবে ডেভিল হান্ট ফেজ 2 অভিযান চললেও এখন পর্যন্ত কিন্তু বড় বা শীর্ষ সন্ত্রাসী বা শীর্ষ শুটার এ ধরনের কাউকেও আমরা গ্রেপ্তার করতে দেখিনি। তো সামনে নির্বাচনের খুব বেশি দেরি নাই। তো নির্বাচনের আগে যদি এই ধরনের বড় বড় সন্ত্রাসী বা শীর্ষ সন্ত্রাসী যাদেরকে আমরা বলি, এই শীর্ষ সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার বা আইনের আওতায় না আনা যায়, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের পরেও খারাপ হতে পারে। কারণ এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনকালীন বা নির্বাচন পরবর্তী সেটা কিন্তু আরো খারাপ অবস্থায় হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। একদমই তাই। এবং আমাদের প্রত্যাশা থাকবে একটি সুষ্ঠু এবং সুন্দর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার তৌহিদুজ্জামান তন্ময়ের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে যখন উৎসব মুখর আবহ, ঠিক তখনই বাড়তি আলোচনার কেন্দ্রে এসেছে গণভোট। দীর্ঘ 34 বছর পর আবারও গণভোট হতে যাচ্ছে দেশে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিনই একসঙ্গে অনুষ্ঠিত হবে এই গণভোট, যেখানে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে 4টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে জনগণের রায় নিতে চায় অন্তর্বর্তী সরকার। সরকার ও প্রায় সব রাজনৈতিক দলের হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান, জোরালো প্রচারণা এবং নিরপেক্ষতা নিয়ে ওঠা প্রশ্ন, সব মিলিয়ে এবারের গণভোট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও বিতর্ক। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তেমনি বাড়তি আগ্রহের জায়গা তৈরি হয়েছে গণভোট নিয়ে। 34 বছর পর দেশে হতে যাচ্ছে গণভোট। 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলে রাষ্ট্রপতির নেতৃত্বের প্রতি আস্থা বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। সে সময় সরকারি হিসাবে প্রায় 99% ভোট হ্যাঁ এর পক্ষে আসে। 1985 সালে রাষ্ট্রপতির HM এরশাদের আমলে শাসন ব্যবস্থার প্রতি সমর্থন বিষয়ে গণভোট হয়। সরকার বিপুল হ্যাঁ ভোটের দাবি করলেও বিরোধী দলগুলোর অভিযোগ ছিল ব্যাপক কারচুপির। এরপর 1991 সালে তৃতীয় গণভোট হয়। রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে মানুষ ফিরতে চায় কিনা তা নিয়ে গণভোট হয়। সেই সময় হ্যাঁ ভোট পড়েছিল 84%। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে 4টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে জনগণের মতামত নেওয়ার লক্ষ্যে এই গণভোট আয়োজন করা হচ্ছে। আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক জনমত গঠন ও ভোট প্রদানে উৎসাহিত করতে রাজধানী সহ সারা দেশে সরকারিভাবে জোরালো প্রচারণা চালানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরাও মাঠে নেমেছেন হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরিতে। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সবচেয়ে বিস্তৃত ও সংগঠিত প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রয়েছে উপদেষ্টাদের জেলা সফর, সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানার, ব্যাংক শাখায় বাধ্যতামূলক প্রচার, এনজিও ও উন্নয়ন সংস্থাকে নির্দেশনা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে প্রচার, জুমার খুতবা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা, পোশাক কারখানা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচারণা এবং প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ভিডিও ও ফটোকার্ড প্রকাশ। শুধু সরকারই নয়, আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় সব রাজনৈতিক দলই প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।
দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি গণভোটে হ্যাঁ জয় নিশ্চিত করতে আসনভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছে। আইন বিশেষজ্ঞরা এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করলেও এতে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। যদিও রিটার্নিং কর্মকর্তারা হ্যাঁ বা না ভোটের পক্ষে কোনো ধরনের প্রচার চালাতে পারবে না বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি। মামদুহা রাইসা, জাগো নিউজ। নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সাথে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মনোনয়নপত্র বাছাইয়ে কিছু সমস্যা থাকা স্বাভাবিক। সোমবার জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় ইসি যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী চলন্ত গাড়িতে একটি সাদা খাম সেটে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়া ব্যক্তিকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 14 জানুয়ারি রাত 11:15 কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এ সময় ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গুলশানের 65 নম্বর সড়কে তারেক রহমানের গাড়ি বহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে স্কচ টেপ দিয়ে একটি সাদা খাম সেটে দ্রুত বেগে চলে যান এক মোটরসাইকেল চালক। তারেক রহমান তখন ওই বুলেট প্রুফ গাড়িতেই ছিলেন। সামনে পেছনে তার নিজস্ব নিরাপত্তা দলও ছিল। কাগজে কিছু লেখা ছিল না। মোটরসাইকেলটি ছিল সাদা রঙের হিরো হাঙ্ক ব্র্যান্ডের। সেখানকার একটি ভিডিও পুলিশ পেয়েছে, তবে সেটি খুব স্পষ্ট নয়। ঘটনাস্থলের আশপাশে সংগ্রহকৃত সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন বাইকার গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় আরোহীর পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না। এই ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এখনো ওই মোটরসাইকেল বা চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। এটি কেন এবং কী উদ্দেশ্যে করলো তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দেশের অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে স্থানান্তর হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। 18 মিলিয়ন থেকে 32 মিলিয়নে উন্নীত করা হয়েছে। এই ধরনের সংস্কার যে কোনো সরকারের দায়িত্ব, তাই গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে। সোমবার দুপুরে চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় এবং ভোটের গাড়ির কার্যক্রম ও স্টল পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, পে স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এই বিষয়ে কাজ করছে। যতটুকু সম্ভব বাস্তবায়নের চেষ্টা করা হবে। আপনি রিজার্ভ ছিল $18 বিলিয়ন, এখন 32 বিলিয়ন। ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা, স্টেবল, রেমিটেন্স হাই, এক্সপোর্ট একটু মাঝখানে একটু কমেছে, কিন্তু এক্সপোর্ট অনেক এগিয়ে গেছে। আর দেখেন, 18 কোটি লোকের মধ্যে কিন্তু ক্ষুধা এবং ইসের জন্য কেউ ইসে হয়নি। রোজার সময় আমরা একটা ম্যাক্সিমাম জিনিসপত্র ইম্পোর্ট করছি। এনার্জিতে একটু সমস্যা আছে, তবু চেষ্টা করা হচ্ছে। অতএব আপনার এটা খাদের কিনারে চলে গেছে। আমি তো জানি কি অবস্থায় ছিল। আমি মাঝে মাঝে বলি, বেতনও দিতে পারতাম না যদি আমরা এটা ইস্যু না করতাম। যে কোনো গভর্নমেন্ট আসলে নানা রকম ইস্যু করত, প্রচুর করাপশন, অর্থ পাচার, এগুলো তো জানি আমরা কোথায় কোথায় হয়তো আনতে সময় লাগছে, কারণ প্রসেসটা তো এখন। আর অনেকের মধ্যে আইসিইউতে ছিল, আইসিইউ থেকে এখন কেবিনে গেছে, মোটামুটি ভালো জায়গায়। কেবিনে থেকে বাসায় যাবে এই সরকারে। এখন একটু সে অসুস্থ বলবো না, আমরা বলি রিকভারি।
ঢাকা মহানগর এলাকায় চিকন চাকার প্রায় 2,41,000 ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবি এবং আগেজ কোম্পানির মোটা চাকার 3 ধরনের অটোরিকশা বিক্রি বন্ধে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন অটোরিকশা চালকরা। এরপর তারা অবরোধ তুলে নেন। আগামী 30 জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে 1 ফেব্রুয়ারি থেকে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে চিকন চাকার ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে পুলিশ প্রশাসন কোনো বাধা সৃষ্টি করবে না বলেও প্রতিশ্রুতি পেয়েছেন বলে জানান তারা। সোমবার দুপুর 12টা 20 এই ঘোষণা দিয়ে সড়ক ছেড়ে দেন অটোরিকশা চালকরা। এরপর কুড়িল থেকে বাড্ডা রামপুরা অভিমুখী সড়কে যান চলাচল শুরু হয়েছে। এর আগে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বুয়েট উদ্ভাবিত এবং আগিজ গ্রুপ উৎপাদিত মোটা চাকার ব্যাটারি চালিত অটোরিকশা বিক্রি ও চলাচল বন্ধ এবং চিকন চাকার প্রায় 2,41,000 ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় মানববন্ধনের ডাক দেন রিকশা ও ভ্যান শ্রমিকরা। তবে মানববন্ধনের কথা থাকলেও সোমবার সকাল 10:45টার দিকে তারা সড়ক অবরোধ করেন। সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে অধ্যাদেশ মঞ্চ তৈরি করেছেন শিক্ষার্থীরা। সোমবার সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করার কর্মসূচি থাকলেও জনদুর্ভোগের কথা চিন্তা করে তা স্থগিত করা হয়। বেলা 12টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায়ে এই মঞ্চ থেকে আন্দোলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা কলেজের সামনে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে সাত কলেজের শিক্ষার্থীরা। তারা বেশ কয়েকদিন সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন স্থানে ব্লকেট কর্মসূচি পালন করে। সেই ব্লকেট কর্মসূচিতে কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি হয়। তবে আজকে তারা এই ব্লকেট কর্মসূচি থেকে সরে এসেছেন এবং আমরা দেখছি যে ঢাকা কলেজের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে তারা কিন্তু একটি অধ্যাদেশ মঞ্চ তারা প্রস্তুত করছে এবং সেই মঞ্চ থেকেই যে তাদের যে নতুন কর্মসূচি এবং যেই আন্দোলনের যেই পুরো গতি এখান থেকে নিয়ন্ত্রণ করা হবে বলে তারা জানিয়েছে। তো বিকেলে নাগাদ এই অধ্যাদেশ মঞ্চে বিক্ষোভ সমাবেশ করার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল রাজধানীর ঢাকা কলেজের সামনে থেকে সর্বশেষ চিত্র। দর্শক, রাজধানীর ঢাকা কলেজের সামনে থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইসমাইল সিরাজি। চলে যাচ্ছে অন্যান্য খবরে। চট্টগ্রামের মিরসরাইয়ে এলপিজি সিলিন্ডার বাহী একটি গাড়ি উল্টে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অন্তত 10 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল 7:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই যানজট তৈরি হয়। এছাড়া বেলা 11টায় মিরসরাই সদরের ইউ টার্নে একটি ট্রাক উল্টে গেলে যানজট আরও তীব্র হয়। এতে ব্যস্ত সময়ে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। সড়কে আটকা পড়েছে হাজার হাজার গাড়ি। স্থানীয়রা জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী লেনে উল্টে গেলে রাস্তা ব্লক হয়ে পড়ে। এতে দ্রুত মহাসড়কের দুদিকে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। বিশেষ করে চট্টগ্রামমুখী লেনে অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। যাত্রীরা ঘন্টার পর ঘন্টা আটকে পড়েন মহাসড়কে। এ সময় নিজামপুর থেকে মিঠাছড়া পর্যন্ত যানজট দেখা দেয়। এছাড়া একদিন বেলা 11:30টায় মিরসরাই পৌর সদরের একটি ডাম্প ট্রাকের ধাক্কায় দৈনিক জনতা পত্রিকার মিরসরাই প্রতিনিধি আব্দুল মান্নান রানা গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া উল্টে যাওয়া গাড়ি উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন। যানজট নিরসন হয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টার বিরোধিতা করায় ইউরোপের 8টি দেশের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে ব্ল্যাকমেইল আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ এবং সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, শুল্কের হুমকি ট্রান্স আটলান্টিক সম্পর্ককে দুর্বল করবে এবং বিপজ্জনক সংঘাতের পথে ঠেলে দেবে। সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ন্যাটো গত 20 বছর ধরে ডেনমার্ককে গ্রিনল্যান্ডে রুশ হুমকি মোকাবিলার কথা বলে আসছে, কিন্তু ডেনমার্ক কিছুই করতে পারেনি। তিনি লিখেছেন, এখন সময় এসেছে এবং এটি হবেই।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যেসব ইউরোপীয় দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেবে সেসব দেশের উপর 1 ফেব্রুয়ারি থেকে 10% এবং 1 জুন থেকে তা বেড়ে 25% শুল্ক আরোপ করা হবে। তার দাবি, গ্রিনল্যান্ড সম্পূর্ণ ও চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র কিনে না নেওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী 21 জানুয়ারির মধ্যে নেওয়া হবে। গেল শনিবার ঢাকায় বিসিবির সঙ্গে বৈঠক শেষে এই ডেডলাইন জানিয়ে দিয়েছে আইসিসি। এমন একটি খবর জানিয়েছে ESPN ক্রিকইনফো। শনিবারের বৈঠকটি ছিল দুই পক্ষের মধ্যে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। সেখানে বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে নিরাপত্তার উদ্বেগের বিষয়টি মাথায় রেখে ভারতে না খেলার বিষয়টি। একই সঙ্গে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে আগ্রহের কথাও জানিয়েছে বোর্ড আইসিসিকে। বিসিবির মতো আইসিসির অনড় তাদের অবস্থানে। মূল সূচিতে পরিবর্তন আনার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা। শনিবার ঢাকার বৈঠকে বিসিবির আরও একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে আইসিসি। গ্রুপ বিতে আয়ারল্যান্ডের জায়গায় স্থানান্তর চেয়েছিল বাংলাদেশ, কিন্তু সেটি নাকচ করে দিয়েছে আইসিসি। আইসিসি বিসিবি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। যদি বিসিবি বাংলাদেশ দলকে ভারতে যেতে অনুমতি না দেয় তাহলে আইসিসি বিকল্প দল ঘোষণা করতে পারে। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী সেক্ষেত্রে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচনের আগে আতঙ্ক বাড়াচ্ছে রাজনৈতিক টার্গেট কিলিং। কঠোর ব্যবস্থা না নিলে অপরাধ বাড়ার শঙ্কা অপরাধ বিশেষজ্ঞদের। 34 বছর পর গণভোট, চলছে হ্যাঁ ভোটের প্রচারণা। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও বাধা দেখছে না নির্বাচন কমিশন। তারেক রহমানের গাড়িতে কাগজ সেটে উধাও, এখনো শনাক্ত হননি বাইকার। তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টার বিরোধিতায় ট্রাম্পের হুমকি, ব্ল্যাকমেইল, পাল্টা শুল্ক আরোপের পথে ইইউ। এবং নিজ নিজ অবস্থানে অনড় বিসিবিকে আইসিসির ডেডলাইন, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ 21 জানুয়ারি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।